সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব লিসেনিং নিয়ে। আইএলসের সবচেয়ে ইজিয়েস্ট পার্ট হলো লিসেনিং। এখানে যারা লিসেনিংয়ে ভালো করতে পারবে, 7-8 তুলতে পারবে, তাদের এমনি অটোমেটিক্যালি আইএলসে মূল যে পয়েন্ট আসবে, ভালো একটা পয়েন্ট আসবে, অ্যাকসেপ্টেবল হবে। আপনারা আপনারা আজকে জানবেন আমি কিভাবে আইএলস মেইন এক্সামে লিসেনিংয়ে 8 পয়েন্ট পেয়েছিলাম, এবং আমি আপনাদের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আজকে শেখাবো সেগুলো যদি আপনারা ফলো করেন এবং কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, আপনারা অবশ্যই মেইন এক্সামে 7-8 আসবে। সো শুরু করা যাক। এখানে প্রথমত টেস্ট ওয়ান লিসেনিংয়ের সবচেয়ে ইজি পার্ট হয়ে থাকে। এখানে টেস্ট ওয়ানে মূলত গ্যাপ আসে, পুরোটাই গ্যাপ, 10 পয়েন্ট গ্যাপ। এখানে 1 থেকে শুরু 10 পর্যন্ত শেষ। এখানে আমাদের কি পড়তে হবে, কি জানতে হবে, সেটাই আমরা আলোচনা করব। এই যে টাইমটা থাকবে, প্রথমত যেগুলো বলে থাকে, প্রথমে টেস্ট শুরু হলে বলে according to all recording will be played once, you will hear a number of recordings, blah blah blah. We don't need to listen to this. আমাদের এগুলো শোনার কোনো প্রয়োজন নেই, এগুলো সবগুলো টেস্টেই একই। আপনারা এগুলোর সাথে অবশ্যই অবগত, আপনারা এগুলো জানেন। আপনাদের এটা দেখে পড়ে সময় নষ্ট করার দরকার নেই, আপনারা ফোকাস করবেন এই পুরো প্যাসেজটার উপরে। আপনারা এই টাইমটার ভেতরে পুরো কোশ্চেনটার উপর চোখ বুলিয়ে নেবেন, এগুলো ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কোথায় কি বসবে, কোথায় কি ইউজ হবে এটা আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর টেস্ট ওয়ানে মূলত দুইটা ব্যক্তির ভিতরে কনভারসেশন থাকে। একজন ফোন করে, একজন আরেকজন ব্যক্তির কাছে ফোন করে তার কাছে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করবে, তার বিভিন্ন ব্যাপারে জিজ্ঞেস করবে এবং এগুলোর অ্যান্সার দেবে। আপনারা কী করবেন, আপনারা কোশ্চেনটা শুনবেন, তবে মূল ফোকাসটা আপনারা করবেন অ্যান্সারটার উপরে। কোন ব্যক্তি অ্যান্সার দিচ্ছে, আপনারা অ্যান্সার দেওয়া ব্যক্তির উপরে ফোকাস করবেন। কোশ্চেন কে করছে সেটা তো আপনারা দেখবেনই, কোশ্চেন দেখছেন, তবে কোশ্চেনটা আপনাদের মূল ফোকাস নয়, আপনাদের মূল ফোকাস হবে অ্যান্সারের উপরে। কে অ্যান্সারটা দিচ্ছে, যে অ্যান্সারটা দিচ্ছে তার অ্যান্সার, সেখান থেকে ফোকাস করলে আমরা এখানে গ্যাপের অ্যান্সার পেয়ে যাবো। আর এখানে কোনটার অ্যান্সার কীভাবে হবে, এখানে কোনটার অ্যান্সার কী হবে, সেটা আমরা কিন্তু কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো। আমরা কোশ্চেন দেখলে কিন্তু এটা বুঝতে পারবো এই গ্যাপে কি আসবে। যেমন এখানে অ্যান আছে, অ্যান মানে এই অ্যান দ্বারা আমরা কি বুঝতে পারি, অ্যান দ্বারা বুঝতে পারি এই গ্যাপে যে অ্যান্সারটা আসবে সেটা একটা সিঙ্গুলার নাম্বার হবে, এর সাথে কোনো এস বা ইএস থাকবে না। তার মানে আমরা যখন অ্যান্সার রেকর্ডিং শুনবো তখন কিন্তু আমরা ফোকাস করব যেটার সাথে এস বা ইএস নেই। এখানে এস বা ইএসের আমাদের প্রয়োজন নাই। আর এই গ্যাপে আমরা কি বসাবো সেটাও কিন্তু আমরা কোশ্চেন থেকে বুঝতে পারি। এই গ্যাপে আমাদের আসবে একটা নাউন। কেন নাউন আসবে? ক্রিয়েট এ কভার ফর অ্যান। একটি কভার তৈরি করতে হবে কার জন্য? কোনো একটা বস্তুর জন্য। কোনো একটা বস্তু নাউন হবে। সো আমরা এই ক্রিয়েট এ কভার ফর অ্যান এটা থেকে বুঝতে পারছি আমাদের গ্যাপে আসবে একটা নাউন। সো আমরা যদি ভালো করে ফোকাস করি রেকর্ডিংয়ের উপরে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা নাউন। এই যে নাউনটা আসবে সেটা আমরা এখানে বসাই দেবো। এইভাবে আমরা গ্যাপটা সলভ করতে পারি। এবার আমরা এস বা ইএস দেখব। আমরা আরেকটা টেস্ট দেখি। টেক পার্ট ইন এ কম্পিটিশন টু বিল্ড দি টলেস্ট। কোনো একটা তৈরি করার কথা, কোনো একটা কিছু তৈরি করার কথা বলা হচ্ছে। কোনো একটা কিছু তৈরি করা মানে সেটার কোনো একটা নাম থাকবে, সেটা একটা কিছু বস্তু হবে। কোনো একটা কিছু তৈরি করা মানেই সেটা একটা নাউন। এখানেও একটা নাউন হবে। আমরা দ্বিতীয়বার এখানে ফোকাস করতে পারি একটা নাউনের উপরে। এভাবে আমরা এই গ্যাপের অ্যান্সার করতে পারি খুবই ইজিলি। এভাবে আপনারা যদি অ্যান্সার করেন, ডেফিনেটলি আপনারা এই গ্যাপে একটাও ভুল যাবে না। এবার আপনারা দেখেন কিভাবে বুঝবেন কোনটায় এস বা ইএস যুক্ত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ড মডেল কার্স অ্যান্ড ট্রাকস অ্যান্ড, এখানে কমা ব্যবহৃত হয়েছে। কমা কখন ব্যবহৃত হয় আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে কমা ব্যবহৃত হয় এমন সময় যখন একই ধরনের শব্দকে আলাদা আলাদা করার জন্য কমা ব্যবহৃত হয়। একই ধরনের শব্দ, এখানে কার্স একটা বস্তু, ট্রাকস একটা বস্তু,
সো এখানে আরেকটা যেটা আসবে কার্স ট্রাকের মতোই অন্য একটা কিছু আসবে এখানে। এবং যেহেতু আগেরগুলোতে কার্স আছে, ট্রাকস আছে, এগুলো দুটাই প্লুরাল নাম্বারে, সো তৃতীয় যেটা আসবে গ্যাপে সেটাও আসবে প্লুরাল নাম্বারে। এখানে আগেরগুলোতে প্লুরাল থাকলে দ্বিতীয়টাতেও প্লুরাল আসবে। আমরা এবার চলে যাই টেস্ট 2-তে। টেস্ট 2 কীভাবে আমরা সলভ করব? টেস্ট 2-তে মূলত আমাদের থাকে এমসিকিউ। এমসিকিউ সলভ করার জন্য আমাদের প্রথমত এই মূল কোশ্চেনটা পড়তে হবে। মূল কোশ্চেনটার উপরে ফোকাস করলে আপনারা অ্যান্সারটা পাবেন। আপনাদের অ্যান্সার দেখার প্রয়োজন নাই, আপনারা অত টাইমও পাবেন না যে পুরো কোশ্চেনটা প্রথমে পড়বেন তারপরে অপশন পড়বেন, এত টাইম আপনারা পাবেন না। সো আপনারা কি করবেন, শুধুমাত্র কোশ্চেনটা ভালোভাবে পড়বেন, কোশ্চেনটা কী বোঝাতে চাচ্ছে এইটা বুঝবেন। এইটা বুঝতে পারলে আপনারা অ্যান্সার অটোমেটিক্যালি পেয়ে যাবেন। যখন এই কোশ্চেনটা আসবে রেকর্ডিংয়ে এই কোশ্চেনটা শুনতে পাবেন, আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। যেমন এখানে বলা হয়েছে স্টিভেনসন ওয়াজ ফাউন্ড ইন। স্টিভেনসন কখন প্রতিষ্ঠা হয়েছিল, এখানে কখন প্রতিষ্ঠা হয়েছিল একটা সাল আসবে, যে কোনো একটা সাল, এর ভিতরে যে কোনো একটা সাল ওখানে বলা থাকবে। হয়তো একটা বলা থাকবে ইন 2023, ও সরি আই হ্যাভ মিস্টেকেনলি ইন 1924। আপনাদের ফোকাস করতে হবে কোন সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার নেক্সট টাইপ অফ কোশ্চেন ম্যাপস। ম্যাপসের আপনাদের ম্যাপস সলভ করার জন্য কি করতে হবে? ম্যাপস সলভ করা খুবই ইজি, তবে আপনাদের এর জন্য কিছু কাজ করতে হবে, যেটা হলো আপনাদের এই কোশ্চেনের উপরে এখানে সর্বপ্রথম আপনারা মার্ক করবেন কোনটা ইস্ট, কোনটা ওয়েস্ট, কোনটা সাউথ, এগুলো আপনারা মার্ক করবেন। এবং সাথে আরও মার্ক করতে পারেন কোনটা সাউদার্ন ইস্ট, কোনটা নর্দার্ন ইস্ট, কোনটা ওয়েস্টার্ন সাউথ, কোনটা ওয়েস্টার্ন ইস্ট, এগুলো মার্ক করবেন। এগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা ইম্পর্ট্যান্ট হলো লেফট রাইট। আপনারা যদি এগুলোর আগে থেকে ঠিক থাকে, আপনারা এই জায়গায় এই পাশগুলোতে লিখে রাখবেন কোনটা লেফট, কোনটা রাইট, কোনটা ইস্ট, কোনটা ওয়েস্ট, এই পাশগুলোতে লিখে রাখবেন। এই পাশগুলোতে লিখে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন যদি ধরা যায় রিসেপশন, এখানে এই পাশে আছে মেইন রোড, আপনাদের মেইন রোডটা আপনারা আগেই দেখতে পাচ্ছেন, মেইন রোড। এরপরে আছে এখানে রিসেপশন। সো মেইন রোডের পরে রিসেপশনের লেফটে কি আছে? জি, সরি আমি দিকটা আমি জানি না। এখানে রিসেপশনের উপরে আছে জি, পাশে আছে জে। সো এখানে যেটা লেফট রাইট হবে, আপনাদের লেফট রাইট যেহেতু উল্লেখ করবে, আপনাদের লেফট রাইট খেয়াল রাখলে এটার অ্যান্সার খুবই ইজিলি পেয়ে যাবেন। রিসেপশনের লেফটে কী আছে, রিসেপশনের রাইটে কী আছে, ওপেন কার্টইয়ার্ডের রাইটে কী আছে, লেফটে কী আছে, আপনাদের লেফট রাইট ইস্ট ওয়েস্টটা ভালোভাবে জানা থাকলেই আপনাদের ম্যাপটা সলভ করা পানির মতো হয়ে যাবে। এই কোশ্চেনগুলো কোন কফি রুম, এই রিসেপশনের কোন পাশে আছে কফি রুম, এটা আপনারা এইভাবেই খেয়াল করবেন। পার্ট থ্রিতে আপনাদের পুরো কোশ্চেনটা তো পড়া লাগবেই, সাথে আপনাদের এই অপশানগুলোও পড়তে হবে। তবে এতে একটা মজার অংশ হচ্ছে এখানে প্রজেক্ট ডু জেস অ্যান্ড টম এগ্রি। জেস অ্যান্ড টম কোনটাতে এগ্রি করেছে, এখানে কিন্তু প্রত্যেকটা অপশানই রেকর্ডিংয়ে বলবে, প্রত্যেকটা অপশানই রেকর্ডিংয়ে একবার করে বলবে। তবে জেস অ্যান্ড টম কোনটাতে এগ্রি করেছে সেটা আপনাদের এই 4-5টার ভিতরতে ফাইন্ড আউট করতে হবে। জেস অ্যান্ড টম এখানে সবগুলোই বলা হবে, তবে জেস অ্যান্ড টম কিন্তু সবগুলোতে এগ্রি করেনি। তারা কোনোটাতে ডিসএগ্রি করেছে, কোনোটাতে মৌন থেকেছে, কোনোটাতে অ্যান্সার দেয়নি। তবে কোনো দুইটাতে অবশ্যই তারা অ্যান্সার দিয়েছে, তারা অবশ্যই এগ্রি করেছে, সেই দুইটা আপনাদের খুঁজে বের করতে হবে। তাহলে আপনাদের কি করতে হবে, টম অ্যান্ড জেস কোনটাতে এগ্রি করেছে সেটা আপনাদের মাথায় রাখতে হবে। এখানে যেহেতু বলা হয়েছে টম অ্যান্ড জেস কোথায় এগ্রি করেছে, অন্য কোথাও থাকতে পারে ডিসএগ্রি করেছে, আপনাদের সেভাবে খোঁজ রাখতে হবে কোনটা এগ্রি করেছে কোনটা ডিসএগ্রি করেছে। এখানে কোশ্চেনে কী চেয়েছে সেটাই আপনাদের এই অ্যান্সারের ভিতর থেকে খুঁজে বের করতে হবে। অ্যান্সারগুলো কিন্তু সবই দেওয়া থাকবে রেকর্ডিংয়ে, মিসলিড করার জন্য। নেক্সট টাইপ অফ কোশ্চেন হলো এখানে এই শব্দগুলোর সাথে ম্যাচ করতে হবে। এটা কিভাবে করবেন? ফ্যালকন, ফিশ, হক, এগুলো কিন্তু এক একটা নাম। কিসের নাম? এগুলো পাখির নাম।
এই নামগুলো আপনাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। আপনাদের এইগুলো পার্সোনাল মিনিংসগুলো পড়ার প্রয়োজন নেই। পার্সোনাল মিনিংসগুলো কখন দেখবেন সেটা বলছি। আগে আপনারা ভালোভাবে জানুন। এই নামগুলো আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে। নামগুলো পড়বেন। যখন 2 মিনিট টাইম দেবে তখন আপনারা এই নামগুলো খুবই ভালোভাবে পড়ে নেবেন। ভাইরোমাটি, পোর্ট্রেইট অফ গোভানি ডি মেডিসি, এই নেমগুলো আপনারা ভালোভাবে পড়বেন। নেমগুলো পড়ার পরে যখন এই নেমটা উচ্চারণ করা হবে রেকর্ডিংয়ের সময়, আপনি তখন সেটা বুঝতে পারবেন এটা এই ফ্যালকনের কথা বলা হয়েছে। ফ্যালকন বলা হলে আপনারা তখন এই লিস্টের সাথে ম্যাচ করা শুরু করবেন। ফ্যালকন কোথায় এই লিস্টের কোন ইসের সাথে ম্যাচ করে, এখানে আপনারা যেমন দেখতে পারেন পাওয়ার অফ কালার, কন্টিনিউটি অফ লাইফ, এগুলোর কোনো একটা এই ফ্যালকনের সাথে ম্যাচ করবেই, তখন আপনারা সেটা বসাবেন। তবে আপনাদের আগে খেয়াল রাখতে হবে এই নেমটা ফ্যালকন। ফ্যালকন নামটা শুনলে আপনারা বুঝতে পারবেন। এবার আপনাদের এখান থেকে ম্যাচ করতে হবে, ফ্যালকনের সাথে কোনটা ম্যাচ করে আপনাদের দেখতে হবে। এবার আমরা যাই পার্ট 4। পার্ট 4-এর জন্য আপনাদের সবচেয়ে বড় কাজ হলো এই হেডিংটা ভালোভাবে পড়া। স্টয়সিজমটা নিয়ে এখানে বিশ্লেষণ করা হবে। এবং সেকেন্ড কাজ হলো এই সাব হেডিং পড়া। কেন সাব হেডিং পড়বেন? এই সাব হেডিংটা এখানে পার্ট 4-এর একটা বিশেষত্ব হলো এখানে সাব হেডিং থাকে এবং সাব হেডিংগুলো প্যাসেজের ভিতরে প্রত্যেকটা সাব হেডিং উল্লেখ করে দেওয়া হয়। এখানে যেহেতু একটা বিষয় নিয়ে কথা বলা হয়, একটা বিষয়বস্তু নিয়ে কথা বলা হয়, সেই বিষয়ের আলাদা আলাদা সাব হেডিংগুলো আলোচনা করা হবে, আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে। সেজন্য এখানে সাব হেডিংগুলো বিশেষভাবে হাইলাইট করা হয়। এই সাব হেডিংটা যখন আপনি শুনতে পাবেন এনশিয়েন্ট স্টয়েস, এখানে এনশিয়েন্ট স্টয়েসটা নিয়ে যখন কথা হবে তখন আপনি বুঝবেন আপনার 32-এর অ্যান্সার এখনই বলা হবে। যখন আপনারা কথা হবে স্টয়িক প্রিন্সিপালস, তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে 33 এবং 34 নিয়ে কথা বলা হবে। আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই যে লাইনগুলোতে গ্যাপ নাই সেই লাইনগুলোতে কিছু কিছু অংশ মার্ক করতে হবে। যেমন এখানে গ্রিস, আপনারা গ্রিস মার্ক করে রাখবেন। এই গ্রিসটা যখন উচ্চারণ করবে রেকর্ডিংয়ে তখন আপনারা বুঝতে পারবেন আপনি অ্যান্সারের খুবই কাছে চলে আসছেন। এবার আপনি মনোযোগ দিবেন এবং এর অ্যান্সারটা পেয়ে যাবেন। আপনারা এই আগের লাইনেরও ছোট ছোট একটা করে কিওয়ার্ড দাগিয়ে রাখবেন। যেমন এখানে কি দাগাতে পারেন, কন্ট্রোলিং ইমোশনসটা আপনি দাগা রাখতে পারেন। ইমোশনসের পরের লাইন যখনই ওখানে ইমোশনস আসবে, অবশ্য টেস্ট 4-এর আরেকটা ব্যাপার হলো এখানে সিনোনিমস ইউজ হয়। ইমোশনসের বদলে আপনাকে ফিলিংস ব্যবহার করতে পারে। সো আপনাদের এই টেস্ট 4 সলভ করতে হলে অবশ্যই সিনোনিমসে এক্সপার্ট হতে হবে, সিনোনিমস জানতে হবে। সো এই ইমোশনস যখন আসবে তখন আপনি বুঝবেন আপনার 33-এর অ্যান্সার আশেপাশেই আছে। 33-এর অ্যান্সার পেয়ে গেলে আপনি 34-এর অ্যান্সার এমনিতেই পরের লাইনে পাবেন। এভাবে আপনারা এই পুরো প্যাসেজটা সলভ করতে পারবেন। এবং আপনাদের টেস্ট 1-এর একটা কথা বলি, টেস্ট 1-এ আমাদের কি থাকে সেটা বলে দিই। টেস্ট 1-এ যেহেতু একটা কনভারসেশন থাকে, এই কনভারসেশনের ভিতরে কোন ওয়ার্ডগুলো থাকতে পারে সেটা হলো বারের নাম, যেমন ওয়েডনেসডে, স্যাটারডে, সানডে। সংখ্যা থাকবে 1, 2, 3, 4। অ্যাড্রেস থাকবে, বাড়ির অ্যাড্রেস, রাস্তার অ্যাড্রেস। নাম থাকবে, ব্যক্তির নাম, স্ট্রিট নেম, হাউস নেম। কোনো বস্তুর নাম থাকবে। এই টেস্ট 1-এ বিশেষভাবে সবসময় কি ইউজ করা হয়, নেম, অ্যাড্রেস, স্ট্রিট, নাম্বার, বার। আপনাদের এই টেস্ট 1-এ 10-এর ভিতর 10ই পেতে চাইলে এই বারের উচ্চারণগুলো ব্রিটিশ অ্যাকসেন্টে কীভাবে উচ্চারণ করা হয় সেটা আপনারা জানবেন। এই ব্রিটিশ অ্যাকসেন্টের উচ্চারণ আমরাও যেমন বলি ওয়েডনেসডে, তবে ওখানে ব্রিটিশরা উচ্চারণ করে ওয়েডনেসডে। আমরা উচ্চারণ করি স্যাটারডে, ওরা উচ্চারণ করে স্যাটারডে। আপনারা এই উচ্চারণগুলো যদি জানতে পারেন খুবই খুবই ইজি হয়ে যাবে এটা সলভ করা। এবং টেস্ট 4 যেহেতু গ্যাপ, সেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা সলভ করা টেস্ট 1-এর মতোই। তবে এখানে আগের মতো ওরকম নাম ইউজ করা হতে পারে, তবে শুধুই নাম
স্ট্রিট অ্যাড্রেস এগুলো ইউজ করা হবে না, এখানে কোনো একটা বিষয়বস্তু নিয়ে কথা বলা হবে। সো এটা কীভাবে সলভ করা হবে সেটা তো আমি বলেই দিছি। যেমন এখানেও এস বাই এস ব্যবহৃত হতে পারে, এস বাই এস ব্যবহৃত হলে আপনারা কি করবেন, ওখানে আগের ওয়ার্ডে এস বাই এস আছে কিনা সেটা দেখবেন। জর্জ ওয়াশিংটন অর্গানাইজড এ অ্যাবাউট কাটো টু মোটিভেট হিজ মেন্স। অর্গানাইজড এ সে জর্জ ওয়াশিংটন কিছু একটা অর্গানাইজ করেছিল। কি অর্গানাইজ করেছিল, এটা একটা নেম, এগেইন এ নেম। ড্যাশগুলোতে সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই নেম ব্যবহৃত হয়। আর নেম ব্যবহৃত একটা নাউন আপনারা খুবই ইজিলি খুঁজে পাবেন কোনটা নেম, কোনটা কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, এটা আপনারা অবশ্যই অবগত। সো আপনাদের কাছে এই ড্যাশগুলো ক্লিয়ার করা খুবই ইজি। এখানে আছে অ্যাডাম স্মিথ আইডিয়া অন কোনো একটা কিছুর উপরে আইডিয়া, সেম প্রসেস। সো আপনারা এভাবেই পুরো প্যাসেজটা সলভ করতে পারেন, এবং আমার দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা 7-8 পাবেন লিসেনিংয়ে। সো আজকের মতো এখানেই ক্লাস শেষ হচ্ছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।